দর্শক, আজকে জাতীয় সংসদে দেশের ৫৫তম এবং বিএনপির ১৯ বছরের পর একটি বাজেট দিতে যাচ্ছে এবং সেই বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যার বাজেটের আকার হচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা এবং সেই সাথে ঘাটতি ধরা হয়েছে ২,৪৩,০০০ কোটি টাকা। আজকে দিনভর আমাদের সাথে অর্থাৎ আজকের বাজেটের খবর নিয়ে বেশ সোচ্চার ছিলেন, খোঁজখবর রাখছিলেন আমাদের চ্যানেলের অ্যাসাইনমেন্ট এডিটর। তিনি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। তার কাছে জানবো আসলে এই বাজেটের চ্যালেঞ্জ এবং আশা আকাঙ্ক্ষার বিষয়গুলো। শফিউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। শফিউদ্দিন, আসলে যে সরকার অর্থাৎ বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি প্রথমবারের মতো বাজেট দিয়ে যাচ্ছে, সেই বাজেটে ৯,৩৮,০০০ কোটি টাকার একটি বাজেট উপস্থাপন করা হয়েছে এবং বলা হচ্ছে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা এবং সেই ক্ষেত্রে ঘাটতিও ২,৪৩,০০০ কোটি টাকা। সেই ক্ষেত্রে আপনি কি চ্যালেঞ্জ দেখছেন এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে? কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখছেন? ধন্যবাদ আপনাকে। মূলত আসলে এবার সরকার আয়কর এবং ভ্যাট ভিত্তিক অভ্যন্তরীণ যে কাঠামোটা শক্তিশালী করার জন্য এরকম একটা মেগা বাজেটের পরিকল্পনা করেছে। তো সেখানে যেমনটি আপনি বলছিলেন, এই ৬,৯৫,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার ভিতরে কিন্তু সিংহভাগই রাজস্ব আহরণ করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে, এনবিআরকে। তো এনবিআর ৬,০৪,০০০ কোটি টাকা আদায় করার লক্ষ্যমাত্রা এনবিআর এর উপরে। আমরা সবসময় জানি যে এনবিআর এই রাজস্বগুলো আহরণের ক্ষেত্রে কয়েকটা খাত আলাদা করে চিহ্নিত করে। সেখানে প্রায়োরিটি বেসড সবার ১ নম্বরে থাকে এই ভ্যাট খাতটা। তো এই ভ্যাটের থেকে যেটা মূল্য সংযোজন, সেই খাত থেকে ২,২৮,৯১৫ কোটি টাকা আদায় করার লক্ষ্যমাত্রা এনবিআর এর উপরে, এই একটি খাত থেকেই। তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কর, যেটা ট্যাক্স এবং মূলধনী মুনাফা কিংবা আদার যে জিনিসগুলো থাকে মুনাফা, এইগুলার উপরে দ্বিতীয় যেই লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করে এনবিআর, এবার সেই সেকেন্ড স্টেপে নির্ধারণ করেছে ২,১৯,৮৩৫ কোটি টাকা। এইভাবে সিরিয়ালে আসে, তারপর সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, এগুলা। মূল চ্যালেঞ্জটা যে জায়গায় সেটা হচ্ছে এনবিআর এই রাজস্ব আহরণের বিষয়টা। তো সেই ক্ষেত্রে আমরা ইতিপূর্বে যে আমাদের অভিজ্ঞতাগুলো, যে টার্গেট দেয়া হয় এনবিআরকে রাজস্ব আহরণের, তার কিন্তু মোটামুটি ৬০% থেকে ৬৫% পর্যন্ত আমাদের টার্গেট ফুলফিল হয়। এর বেশি কিন্তু আমাদের রাজস্ব আহরণের টার্গেটটা ফিল আপ হয় না, যেটা এই চলতি অর্থ বছরে যেটা মানে আজকে পর্যন্ত যেই এটা কার্যকর আছে, সেই জায়গায় আপনি দেখবেন রাজস্ব যে টার্গেট করা হয়েছিল তার ভিতরে কতটুকু আহরণ করা সক্ষম হয়েছে। ১,৩০,০০০ কোটি টাকা এখনো ঘাটতি আছে। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জনগণেরও এই জায়গায় সচেতনতা বৃদ্ধি, পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা, এই জিনিসগুলা খুব দ্রুত আমাদের বাস্তবায়ন করা দরকার। ট্যাক্স, যেই ব্যবসায়ীরা যদি এখন তাদের ট্যাক্স এবং ভ্যাট, আমদানি শুল্ক, এগুলো যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই ক্ষেত্রে তো সরকার একদিকে বেকায়দায় পড়বে, রাষ্ট্র বেকায়দায় পড়বে। স্বচ্ছতার দরকার, জবাবদিহিতার দরকার, পাশাপাশি মানে আমাদের খুব দক্ষ কর প্রশাসন দরকার। কর জাল এইগুলা যারা মেনটেন করতে পারেন, এরকম দক্ষ কর প্রশাসন খুবই দরকার। রাজস্ব বোর্ড খুব শক্তিশালী হতে হবে এবং সেই সাথে আগ্রহী উঠতে হবে, যারা ট্যাক্স পেয়ার তাদেরও বেশি আগ্রহী উঠবে। সেক্ষেত্রে আরেকটি সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে সরকার বলছে সীমিত সম্পদের স্বস্তির একটা বাজেট হচ্ছে, অর্থমন্ত্রী সে কথা বলেছেন। আপনি কি দেখছেন আসলে বাজেটের স্বস্তি আসলে কি বলছেন? উনি আবার এই কথাও বলেছেন যে সবার জন্য বাজেট, জনবান্ধব বাজেট এই বাজেট, এবারের বাজেট। আপনি কি মনে করেন আসলে সীমিত সম্পদের স্বস্তির বাজেট? এটা তো হচ্ছে ধরেন একটা প্রারম্ভিক বক্তব্য। আপনি কতটুকু স্বস্তিতে আছেন এই বাজেটের, সেইটা আগামী অর্থ বছরে যখন আবারও বাজেট ঘোষণা করা হবে, তার আগে আপনি যখন দেখবেন আয় আর ব্যয়ের ভিতরে কতটুকু ডিস্টেন্স, সেখান থেকে আপনি সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে কতটুকু স্বস্তিতে সরকার ছিল, রাষ্ট্র ছিল এবং জনগণ ছিল। তবে স্বস্তির যে জায়গাগুলা, ধরেন কৃষি খাতে কর একদম মানে শূন্যের কোটায় কিছু কিছু খাতে নিয়ে আসা হয়েছে। আবার স্বাস্থ্য খাতে মানুষ এই ক্যান্সারের ৯টি কাঁচামাল আমদানি, এগুলাতে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। চোখের লেন্সের ক্ষেত্রে, স্থানীয় অপারেশনে যেই জিনিসগুলো লাগে, জীবন রক্ষাকারী কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যতে, কৃষি পণ্যতে বেশ উৎসে কর রেয়াত দেওয়া হয়েছে। এই জায়গাটা স্বস্তির জায়গা। আমরা ধন্যবাদ শাফিউদ্দিন। আমি একটু যেতে চাই সংসদ ভবনের সামনে, আমাদের সহকর্মী মিথুন সরকার আছে। মিথুন সরকার, যদি আমাদের জানাতেন আছে, আজকে তো ৩টা থেকে সংসদ শুরু হয়েছে, সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বাজেট উপস্থাপন করেছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি একটু যদি আমাদের জানাতেন।
জয়নাল, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আপনি জানেন দেশের ৫৫তম বাজেট ইতিমধ্যেই সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। তবে এবার বাজেটে কিন্তু অনন্যতাও কিছু রয়েছে, যেমন বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য খাতে সরকার কিন্তু অনবদ্য ভূমিকা রেখে বরাদ্দ বাড়িয়েছে। এটি কিন্তু একটি শিক্ষা বান্ধব বাজেট বলা যায় এবং স্বাস্থ্য বান্ধব বাজেটও বলা যায়। তবে আবার কিন্তু এখানে প্রশ্ন এসেছে, দেশের ইতিহাসে যে রেকর্ড ২,৪৩,০০০ কোটি টাকার যে নিট ঘাটতি ও ৬,৯৫,০০০ কোটি টাকার যে বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এবার যে ২৬-২৭ অর্থ বছরের যে জাতীয় বাজেট উপস্থাপন হয়েছে, সেখানে কিন্তু যে বিষয়টি স্পষ্ট হয়েছে, সেখানে ৯,৩৮,০০০ কোটি টাকার এই বাজেটের মধ্যে সবচেয়ে যে বিষয়টি রয়েছে, সেখানে এবার যে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে যে সৃষ্ট প্রভাব মোকাবেলায় সরকারকে কিন্তু আগামী অর্থ বছরে প্রায় ১,১৭,০০০ কোটি থেকে ১,২০,০০০ কোটি টাকার বিশাল ভর্তুকি ও প্রণোদনা দিতে হচ্ছে, যা মূলত গ্যাস, বিদ্যুৎ, সার ও খাদ্য আমদানিতে ব্যয় হবে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে কিন্তু আদায় করতে হবে ৬,০৪,০০০ কোটি টাকা। এছাড়া বাকি রাজস্বের মধ্যে এনবিআর বহির্ভূত কর উৎস থেকে ২৫,০০০ কোটি টাকা এবং কর বহির্ভূত বিভিন্ন খাত বা নন ট্যাক্স যেটাকে বলা হয়, সেখান থেকেও কিন্তু ৬৬,০০০ কোটি টাকা সংগ্রহের করার কথা বলা হয়েছে। আরেকটি বিষয় এখানে বেশ একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেখানে যেটি অর্থমন্ত্রী জানিয়েছেন, ধূমপান নিরুৎসাহিত করতে সিগারেট ও নিকোটিন পণ্যের দাম ব্যাপকভাবে কিন্তু বাড়ানোর প্রস্তাব হয়েছে। সেই সাথে আরেকটি বিষয়, হিমায়িত মাছ, ড্রাইড ফ্রুটস বা কাজু বাদামের উপর কিন্তু শুল্ক বাড়ানো হয়েছে। তবে স্বস্তির তালিকায় রয়েছে ইলেকট্রনিক্স ও নিত্যপণ্য। জয়নাল, আপনার মাধ্যমে দর্শকদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু যারা উচ্চ আয়ের ব্যক্তিবর্গ রয়েছে তাদের উপর কিন্তু তুলনামূলক বেশি করে কর আরোপের উদ্যোগ নিয়েছে সরকার। সেই সাথে পণ্যের যে বাজার রয়েছে, সেই বাজার যাতে স্থিতিশীল থাকে, সেই রেকর্ড রাজস্বের টার্গেট কিন্তু পূরণ করা হয় এবং ব্যাংক খাতের উপর যাতে করে চাপ না বাড়িয়ে বিপুল এই ঘাটতি বাজেট সফলভাবে বাস্তবায়ন করা হবে, এমনটি কিন্তু এখান থেকে আমরা জানতে পেরেছি। তবে যে বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়েছে, এখানে যে ৪২,২৯১ কোটি টাকা, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় এখানে আমরা দেখেছি ১,৫৯৯ কোটি টাকা বেশি। এটা হচ্ছে প্রতিরক্ষা বাজেটের কথা বলছিলাম। ২০২৬-২৭ অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট, এটি কিন্তু প্রতিরক্ষায় করা হয়েছে ৪২,২৯১ কোটি টাকা, যা বিদায়ী বছরের কথা আমি ইতিমধ্যেই বলেছি। আবার ২০২৫-২৬ অর্থ বছরে কিন্তু প্রতিরক্ষা খাতে ৪০,৬৯৮ কোটি টাকা কিন্তু বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, যা সংশোধিত বাজেটে কিন্তু ৪০,৫০২ কোটি টাকা দাঁড়ায়। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে সরকার কিন্তু প্রতিরক্ষা বাজেটে তাদের বরাদ্দ বেশ বাড়িয়েছে। এটি রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাষ্ট্রের যে বহির্বিশ্বে রাষ্ট্রের যে ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে, যে বাংলাদেশ রাষ্ট্রটি যে স্বাধীন সত্তায় দাঁড়াবে, এমনটি কিন্তু প্রতিফলিত হয়েছে। এমনটি আমরা কিন্তু জানতে পেরেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে। বাজেটে কিন্তু এখানে আরেকটি বিষয় বেশ উল্লেখযোগ্য হয়েছে, যেমনটি না বললেই নয়, এখানে কিন্তু শিশুদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। সেই সাথে দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা চট্টগ্রাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, এটিও কিন্তু গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে আরেকটি বিষয়, রাজধানীর যেটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যানজট সমস্যা, এটি নিরসন, সেই সাথে সড়ক নিরাপত্তা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং গণপরিবহন ব্যবস্থা কিন্তু গড়ে তুলতে একাধিক উদ্যোগের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে আগামী অর্থ বছরের মূল্যস্ফীতি ৭.৫ পয়েন্টে নামিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ৬.৫% উন্নীত করা বিষয়েও তিনি ঘোষণা করেছেন। সব মিলিয়ে যে টেকসই অর্থ বছরের মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ৬.০ যে বিষয়টি, এটি কিন্তু টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি অন্যতম মাধ্যম বলে মনে করেন সবাই। জনস্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি, পরিবেশ বান্ধব পরিবহন, শিল্পায়ন এবং ডিজিটাল অর্থনীতিতেও কিন্তু উৎসাহ দিতে শতাধিক পণ্য সেবার কর শুল্ক কিন্তু কমানো হয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে তথ্য। আমরা কিন্তু দিনভর এই বাজেটের তথ্য সংগ্রহ করেছি, সেই সাথে আমরা তথ্য আপনার মাধ্যমে দর্শকদের দিয়েছি। আমরা বাজেট সংক্রান্ত বিষয়ে আরও তথ্য আপনাকে দিব। সেই সাথে জয়নাল, আমরা পরবর্তী সংযোগে আবার আপনার সাথে যুক্ত হব। মিথুন সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনি বেশ ভালোই বলেছেন। আমি একটু যেতে চাই, কারওয়ান বাজারে আছেন আমাদের এক সহকর্মী আর কে রেজা। আর কে রেজা, যে বাজেট ঘোষণা চলছে বা বার্ষিক ঘোষণা হয়েছে, এই বাজেটে অর্থাৎ সাধারণ মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা বা তার প্রত্যাশা প্রাপ্তির কথা তারা কি বলছেন?
জয়নুল, আপনি যেমনটা বলছিলেন, শেষমেশ কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট 9,38,000 কোটি টাকার বাজেটটি ঘোষণা করেছে বর্তমান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার। ইতিমধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিগ বাজেটটি সংসদে উপস্থাপন করেছেন। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে 55তম একটি বিএনপির কিন্তু এই প্রথম বাজেট সরকার গঠন করার পর থেকে। প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন ও প্রযুক্তি পণ্য কর ও শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে আমদানি নির্ভর পণ্য, তামাকজাত দ্রব্য, বিলাসবহুল আইটেম এবং প্রসাধনী সামগ্রীর দামও বাড়তে পারে এই বাজেটের মধ্য দিয়ে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপরে উৎসকর কমানো হবে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজসহ বিভিন্ন পণ্যের উপর উৎসকর 0.5% প্রস্তাব করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বিশাল বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে সরকার। তবে এই বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ জনগণ। তারা মিশ্র প্রতিক্রিয়ার মাধ্যমে বলছেন এই বাজেটটি উচ্চবিলাসী হয়েছে। কেউ কেউ বলছেন এই মেগা বাজেটটি বাংলাদেশের সাধারণ জনগণ তথা আপামর মানুষের ভাগ্য উন্নয়নও কাজ করবে। এখন দেখার বিষয় বাজেট পরবর্তীতে বাংলাদেশের ভাগ্য উন্নয়নে এই বাজেট কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এমনটাই দেখার বিষয়। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ অবস্থা। জয়নুল। ধন্যবাদ আর কে রেজা, অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ আমার সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাফিউদ্দিন আহমেদ, মনে হয় আপনার সাথে আমার আর বেশি সময় দেওয়া সম্ভব হচ্ছে না। যদি পরবর্তী বুলেটিনে আপনার সাথে আমাদের সুযোগ সময় হয়, তাহলে আপনার সাথে আবারও বাজেট নিয়ে কথাবার্তা বলবো।